বেড়েছে চালের দাম, আলু, পেঁয়াজ, রসুনের বাজার চড়া। চট্টগ্রাম বন্দরে জাহাজে আগুনের কারণ অসতর্ক, বলছে তদন্ত কমিটি। ভয়াল সিডারের 17 বছর পরও হয়নি টেকসই বাঁধ, শঙ্কায় উপকূলের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21atv চ্যানেলে। নিত্যপণ্যের বাজারে কোনো সুখবর নেই, বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ ও রসুনের বাজারও চড়া। তবে কিছুটা কমেছে কাঁচামরিচের ঝাল। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। আমনের মৌসুমের শুরুতেই বেড়েছে সব ধরনের চালের দাম। মোটা চাল কেজিতে 75 টাকা থেকে 77 টাকা, কেজিতে 5 টাকা বেড়েছে নাজির শাইলের দাম। বর্তমানে 28 চাল, ভালো মানের 28 চাল 60 টাকা কেজি কেনা পড়ে পাইকারি। তো এক কেজিতে ধরুন আগের তুলনায় 8 টাকা বাড়ছে। পেঁয়াজের ঝাঁঝ আরও বেড়েছে, কেজিতে ফের বেড়েছে 10 টাকা। দেশি পেঁয়াজ 150 টাকা, আমদানি করা পেঁয়াজ 110 টাকা। বেড়েছে রসুনের দাম, কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে বেচছে 105 টাকা 110, এইবার সপ্তাহে 120 টাকা, কেজিতে 10 টাকা বেড়েছে। আর রসুন বিক্রি করছি আপনার গত সপ্তাহ 220 টাকা, এই সপ্তাহ 230 টাকা, 10 টাকা বেড়েছে। বাজারে পর্যাপ্ত আলু এবং পেঁয়াজ আছে, কিন্তু দাম ছাড়তেছে না ওরা। তবে কিছুটা স্বস্তি শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। লাউ ছিল আগে গত সপ্তাহে 60 থেকে 70 টাকা পাওয়া যাচ্ছে। সব ধরনের শাক ছিল 30 থেকে 25 টাকা দিয়ে, সপ্তাহে 15 টাকা পাওয়া যাচ্ছে পার পিস। টমেটো ছিল 200 টাকা কেজি, এখন হচ্ছে 140 টাকা কেজি। প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য বেড়েই চলছে, প্রতিদিন বেড়ে চলছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে কিছুটা দমেছে ডিমের দাম। সোনালী মুরগিটা এখন 310-20, দেশি 560, 550, ব্রয়লার 200। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 4 টাকা করে। 2 দিন আগেও প্রতি ডজন ডিম বিক্রি 140 টাকা করে হলেও তা বেড়ে এখন বিক্রি হচ্ছে 144 টাকায়। পুষ্টির চাহিদা মেটানোর খাবার ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। হিলি বাজারের বিক্রেতারা জানান, 2 দিন ধরে আবারও ডিমের দর বাড়তির দিকে। মোকামগুলো থেকে চাহিদা মতো ডিম সরবরাহ করছে না বলে অভিযোগ তাদের। এদিকে রাজবাড়ীতে চাল ও সবজির দাম বাড়তি হলেও কমেছে ডিমের দাম। রাজবাড়ী বাজারে কেজিতে মোটা চালে 3 টাকা ও সরু চালে 4 থেকে 5 টাকা বেড়েছে। প্রতি কেজি কাজল লতা চাল 4 থেকে 5 টাকা বেড়ে 66 টাকা, মিনিকেট ও নাজির শাল 76 টাকা ও বাসমতি চাল 84 টাকা দরে বিক্রি হচ্ছে। বেড়েছে সবজির দামও। ফুলকপি, শিম ও লাউয়ের দাম 100 টাকার ওপরে। এছাড়া বেগুন সহ অন্য সবজি প্রতি কেজি 70 টাকা এবং 80 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 135 টাকা কেজিতে। তবে ডিমের দাম ডজনে 10 টাকা কমেছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ইলিশের বাজার দখল করেছে পদ্মার পাঙাশ। ইলিশের অভাব পূরণ করেছে সুস্বাদু মাছটি। বেশ কয়েকদিন ধরে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকার পদ্মা নদীতে প্রচুর পরিমাণ পাঙাশ ধরা পড়ছে জেলেদের জালে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশের জন্য বিখ্যাত পদ্মার সুরেশ্বর এলাকায় এখন ইলিশ নেই বললেই চলে। সেই জায়গা দখল করেছে পাঙ্গাস। 5 থেকে 12 কেজি ওজনের পাঙ্গাসে ভরে গেছে বাজার। প্রজনন মৌসুম উপলক্ষে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। ওই দিন থেকেই ধরা পড়ছে প্রচুর পরিমাণ পাঙ্গাস। শরীয়তপুরের নাড়িয়ার চর আত্রা, নওপাড়া,
ঘড়িসার, ভেদরগঞ্জের কাঁচিকাটা, তারাবুনিয়া ও চরভাগায় পদ্মা নদীতে জেলেরা পাঙ্গাস শিকার করছেন। আড়তদাররা জানান, পদ্মায় এত পাঙ্গাস মাছ গত 40 বছরেও দেখেননি। নড়িয়ার সুরেশ্বর মাছের পাইকারি বাজারে 32টি আড়ত রয়েছে। 2 থেকে 2.5 হাজার জেলে এখানে মাছ বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার মাছ বিক্রি হয় এখানে। প্রতি কেজি পাঙ্গাস মাছ 700 থেকে 800 টাকা দরে বিক্রি হয়। তবে আমদানি বেশি হলে দাম 500 থেকে 600 টাকায় নেমে আসে। দাম ওঠানামা করে, মাছের উপরে নির্ভর করে। যেদিন একটু বেশি ওঠে সেদিন একটু কম যায়। অভিযানের পদ্ধতিতে ভালো পাঙ্গাস পড়ছে, হ্যাঁ, আর এই ইলিশ মাছ মোটামুটি আছে। পদ্মার পাঙ্গাস সুস্বাদু হওয়ায় শরীয়তপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুরের ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। খেয়ে দিলে 60টা 70টা বা 20টা মতো পাওয়া যায়। বড় বড় পাঙ্গাস পাওয়া যায়, কিন্তু অনেক সুস্বাদু। আমরা এখানে আসছি আজকে মাছ কেনার জন্য। মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের পাশাপাশি পাঙ্গাস মাছ উন্মুক্ত প্রবাহমান নদীতে বিচরণের সুযোগ পেয়েছে। এই জন্য জেলেদের জালে প্রচুর পাঙ্গাস মাছ ধরা পড়ছে। অন্যান্য মাছ বৃদ্ধি পাওয়ার মূল কারণটা হলো 22 দিন নদীটা বন্ধ ছিল, উন্মুক্ত থাকায় আপনার প্রবাহমান নদী হওয়ায় আপনার আমাদের সুরেশ্বর নদীতে আপনার ব্যাপক পরিমাণ পাঙ্গাসের উৎপাদনটা বেড়ে গেছে। পাঙ্গাস মাছ হাসি ফুটিয়েছে জেলেদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। সকালে বাগেরহাটের খানজাহান আলী মাদ্রাসা মাঠে নতুন জেলা আমিরের শপথ ও সদস্য সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। এ সময় আমলাদের মধ্যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে মন্তব্য করে মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, সব দলের ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ হটাতে হবে। একটি গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে, 11 থেকে 12 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে যারা জনগণকে সার্ভ করছেন, তাদের প্রায় 7.5 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের যারা দোষক ছিল তারাই কাফিরের মধ্যে আছে। একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার, আমরা মনে করি এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়েই ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। চট্টগ্রাম বন্দরে পরপর 2টি তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় কর্তব্যরতরা অসতর্ক ছিলেন বলে জানিয়েছে তদন্ত কমিটি। আজ বন্দর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এতে আগুন লাগার ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। এর আগে কুতুবদিয়ায় পুড়ে যাওয়া এলপিজি সোফিয়া জাহাজটি 3 দফা পরিদর্শন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার কমোডর এম ফজলার নেতৃত্বে তদন্ত দল। গেল 12 অক্টোবর মধ্যরাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় মাদার ভেসেল ক্যাপ্টেন নিকোলাস থেকে লাইটার জাহাজ এলপিজি সোফিয়ার এলপিজি স্থানান্তরের সময় আগুন লাগে। নানা নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নিহত আব্দুল্লাহ। সকাল 11টার দিকে আব্দুল্লাহর দাফন হয়। এর আগে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে বেনাপোলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আব্দুল্লাহকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। 3 মাস পর বৃহস্পতিবার সকালে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থায়ী পুনর্বাসন, সুচিকিৎসা ও অনুদানের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 7 দফা দাবি জানিয়েছেন রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। সকালে সাভার প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য কোটি কোটি টাকা সরকারিভাবে অনুদান আসলেও তা আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, শ্রমিকদের চিকিৎসার জন্য গঠিত ট্রাস্ট থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ করেন বক্তারা। এ অবস্থায় অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না শ্রমিকরা। ঘটনার সাথে জড়িত সাবেক মন্ত্রী, এমপি ও আমলাসহ শ্রমিক নেতাদের বিচার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতাকর্মীরা। সকালে বান্দরবানে সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তারা। অনুষ্ঠানের শুরুতে আত্মত্যাগী নেতাকর্মীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য বান্দরবানের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকল অসহায় নিপীড়িত মানুষের জন্য কাজ করে যাচ্ছে ইউপিডিএফ গণতান্ত্রিক। কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়। ৩ মাস বন্ধ থাকার পর নাম পরিবর্তন করে খুলে দেওয়া হয়েছে গাজীপুরের সাফারি পার্ক। নতুন নাম সাফারি পার্ক গাজীপুর। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গেল ৫ অগস্ট দুর্বৃত্তের হামলায় পার্কের মূল ফটক ভেঙে যায় এবং বিভিন্ন ইভেন্টে প্রায় ২.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। কর্তৃপক্ষের নির্দেশে পার্কটি বন্ধ রাখা হয়। সাময়িক সংস্কার করে আজ সকাল থেকে পার্কটি সীমিত পরিসরে চালু করা হয়েছে। পর্যটন মৌসুমে পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। গত আগস্টের ৫ তারিখে বিভিন্ন কারণে পার্ক সরকারিভাবে বন্ধ থাকে এবং পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ থাকে। পরবর্তীতে আজ ১৫ তারিখ, নভেম্বরের ১৫ তারিখ আবার দর্শনার্থীদের জন্য পার্ক উন্মুক্ত করা হয় এবং যথারীতি অফিসিয়াল কার্যক্রম যথারীতি কর্মরত ছিল। ভয়াল সিডর দিবস আজ। ২০০৭ সালের আজকের দিনে শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় দক্ষিণের জনপদ। ১৭ বছর পরও সেদিনের দুঃসহ স্মৃতি মনে করে আঁতকে ওঠেন উপকূলের মানুষ। বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলে রেখে গেছে ভয়াবহ ক্ষতচিহ্ন। এত বছরও স্বাভাবিক হয়নি স্বজন ও সম্পদ হারানো মানুষের জীবন। টেকসই বাঁধের অভাবে এখনও শঙ্কায় দিন কাটে উপকূলবাসীর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত 10:30। সাগরের জল জমদূতের মতো আছড়ে পড়ে উপকূলের লোকালয়ে। মাত্র 10 মিনিটের জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক হাজার মানুষ। এত বছর পরও নিহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। সরকারি তথ্য মতে বরগুনায় ১৩৪৫ জন প্রাণ হারান, নিখোঁজ হন ১৫৬ জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৬০০। মারা যায় গবাদি পশু, হাঁস মুরগি। সেদিনের ভয়াবহতা এখনো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীদের। ঘাটতি বস্তা লই দৌড়ম কুম মেহের কোনো খবর নাই। হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এত ক্ষয়ক্ষতির মূল কারণ দুর্বল বাঁধ। সিডরের পর হানা দেয় আইলা, নার্গিস, গিরি, রেমাল সহ আরও অনেক ঘূর্ণিঝড়। টেকসই বাঁধের অভাবে এখনো শঙ্কায় ভোগেন উপকূলের মানুষ। টেকসই মজবুত একটা ভেরিবাস চাই আমরা, কোনো তেরান বা কোনো নূতন প্রজেক্ট এগুলো আমরা চাই না। প্রতি বছরই বরাদ্দ দেয়, প্রকৃত বরাদ্দও আসে, কিন্তু বাস্তবে কাজ হয় না। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ স্থায়ীভাবে নির্মাণ সম্ভব হয়নি বলছে পাউবু। আসলে এটা তো অনেক সময় সাপেক্ষ, অনেক কস্টলি, অনেক খরচ ব্যয় সাপেক্ষ বিষয়, যেটা পর্যায়ক্রমে হবে। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে প্রাণ হারান ৯০৮ জন। নিখোঁজ হয় অসংখ্য মানুষ। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। স্বজন হারানোর বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। উপকূলবাসীর অভিযোগ, নদী শাসন না করেই মোরেলগঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত ৬৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। নদী শাসন দেয় না, এই জন্য বেড়িবাঁধে কোনো কাজ হয়। ওই ২০০ বস্তা ফার্স্ট বস্তা ফালাইয়া সঠিকভাবে কাজ করে না, এই হালাই ছুঁয়ে যায়। এই বেড়িবাঁধটা শক্ত মজবুত কিছু হয় নাই। তবে আবারও ব্লক ধসে পড়ায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলেই আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। বেড়িবাঁধ দিয়ে সেনাতে ভাঙ্গের নামে ছেলে মেয়ে লই আমরা কোথায় বসবাস করবো, আমরা থাকতে পারি না। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী শাসনের প্রকল্প অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আমরা ওখানে নদী শাসনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সিডর কেড়ে নেয় পটুয়াখালীর ৬৭৭ জনের প্রাণ। লণ্ডভণ্ড হয় জেলার ৫৫,০০০ ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছিল ৯০০ কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। আনন্দ আয়োজনে রাস উৎসব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় শুরু হয়েছে ১০০ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আনুষ্ঠানিকতা। সুন্দরবনের দুবলার চরে প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবে সমবেত হয়েছেন ভক্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে, বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে।
কুয়াকাটায় অধিবাস, শাঁখ, উলুধ্বনি ও নামকীর্তনের মাধ্যমে রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পঞ্জিকা মতে বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছে পূর্ণিমা, থাকবে শুক্রবার ভোর পর্যন্ত। রাতে পূজার্চনা শেষে শনিবার ভোরে কুয়াকাটা সৈকতে পুণ্য স্নান করবেন ভক্তরা। প্রথম আমি এই রাসমেলায় আসলাম, এসে আমার খুব ভালো লাগলো। রাস পূর্ণিমা উপলক্ষে এখানে তীর্থ স্নান হয়। সুন্দরবনে দুবলার চরে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে শনিবার ভোরে। দুবলার চরের আলোরকোলের অস্থায়ী মন্দিরে সমবেত হয়েছেন পূজারীরা। বরগুনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য প্রণাম জানিয়ে সাগরে পুণ্য স্নান করবেন। পুণ্য লাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পুণ্যতিথিতে আমরা পূর্ণতা নিয়ে এসেছি, পুণ্য স্নানে। গেছে বাপ মা এই পূর্ণ শান্তি লাভের জন্য এখানে আসছি। এখানে এই সনাতন ধর্মের রাসলীলা এটা একটি পূর্ব প্রথা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বেড়েছে চালের দাম, আলু, পেঁয়াজ, রসুনের বাজার চড়া। চট্টগ্রাম বন্দরে জাহাজে আগুনের কারণ অসতর্কতা, বলছে তদন্ত কমিটি। ভয়াল সিডরের 17 বছর পরও হয়নি টেকসই বাঁধ, শঙ্কায় উপকূলের মানুষ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।